নমস্কার। আপনি শুনছেন এই সময় গোল্ড। বিয়ে বাড়ির হারিয়ে যাওয়া উপহার ও অনুষঙ্গ। লেখা সোমনাথ রায়, পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী। বিয়েতে নিমন্ত্রিত ব্যক্তি ও তাঁর পরিবার বিয়ের আসরে উপস্থিত হয়ে আশীর্বাদ স্বরূপ যে উপহার সামগ্রী সচরাচর কনের হাতে তুলে দেন, সাধারণভাবে তাকেই আমরা বিয়ের উপহার বলে থাকি। বাঙালিদের শুধু বিয়ের আসরেই নয়, বরের বাড়িতে অনুষ্ঠিত বৌভাতের আসরেও উপহার দেওয়ার চল আছে। উপহারের পরিমাণ বা মূল্যমান কে উপহারটি দিচ্ছেন তার উপর নির্ভর করে। নিকট আত্মীয় হলে তার মূল্যমান অবশ্যই ভারী হয়। আর্থিক সঙ্গতি একটু কম এমন নিকট আত্মীয়েরা অনেক সময় ধার দেনা করে দামি উপহার দিয়ে সামাজিক সম্মান বজায় রাখার চেষ্টা করেন। সাত পাকে বাঁধা ছবিতে সুচিত্রা সেন অভিনীত চরিত্রটি তার ভাইয়ের জন্মদিনে, বিয়ে নয় কিন্তু, একটি দামি কলম উপহার দিয়েছিল। সেই ছবিতে সুচিত্রার বিয়ে হয়েছিল একজন তরুণ অধ্যাপকের সঙ্গে, যার আর্থিক সঙ্গতি তুলনায় কম। তখন অধ্যাপকদের প্রাইভেট টিউশনের চল ছিল না। মাইনের বহরও আজকের মতো নয়। মাসের শেষে বেশ টানাটানিই পড়ে যেত। সেরকমই মাস শেষের এক নিমন্ত্রণে বাপের বাড়িতে বিবাহিতা মেয়েটি, অর্থাৎ সেই তরুণ অধ্যাপকের স্ত্রী, আসতে দেরি করছে দেখে তার মা পর্যন্ত আশঙ্কা করেছিলেন যে দামি উপহার আনতে পারছে না বলেই হয়তো মেয়ে লজ্জায় একেবারে না আসার সিদ্ধান্ত নিয়েছে। আগেই বলা হয়েছে, মেয়ে অবশ্য ভাইকে একটি দামি কলম দিয়েছিল। কিন্তু তখন আবার তার বাবা বলে বসেন, তোর আবার এইসব আনার কি দরকার ছিল। যদিও বাবার সেই মন্তব্যে বিদ্রূপ ছিল না, ছিল স্নেহ মেশানো উদ্বেগ। উপহার হিসেবে যে কোনো আনন্দ অনুষ্ঠানেই কলমের চাহিদা ছিল দারুণ। পৈতে বা জন্মদিনে তো বটেই, বিয়েতেও কলম দেওয়ার একটা চল ছিল। বিশেষত পাত্রটি যদি উচ্চশিক্ষিত হতো এবং লেখাপড়ার চর্চায় থাকত। মনে রাখা ভালো, বিয়েতে উপহার হিসেবে কলম কিন্তু বরকেই দেওয়া হতো, কনেকে নয়। কেমন একটা ধারণাই ছিল যে বিয়ের আগে যাই থাকুক না কেন, বিয়ের পর মেয়েরা আর লেখাপড়ার কাজ করবে না, এক বরকে আর বাপের বাড়িতে চিঠি লেখা ছাড়া। কাজেই তাদের কলমের তেমন দরকার হবে না। তাছাড়া হেসেলে তো হাতাখুন্তিই লাগে শুধু, সেখানে কলমের দরকারটা কি? উপহার হিসাবে বিদেশি কলমেরই চাহিদা ছিল বেশি। কবে থেকে বিয়েতে কলম উপহার দেওয়া শুরু হয় তা নির্দিষ্ট করে বলা মুশকিল। সেই সময়কার গল্প উপন্যাসে উপহার হিসেবে কলমের উল্লেখ এবং নানা পত্রপত্রিকায় কলমের বিজ্ঞাপন থেকে ধরা যায়, গত শতাব্দীর 40-এর দশক থেকে বিবাহে কলম উপহারের প্রচলন শুরু হয়। তখন এদেশে ভালো কলম খুব একটা তৈরি হতো না। বিদেশ থেকে আসা পার্কার বা শেফার্সই ছিল উপহারযোগ্য। এখনও অনেক বয়স্ক ভদ্রলোক যত্ন করে এক সেট পার্কার বা শেফার্স আলমারিতে রেখে দিয়েছেন, বিয়েতে পাওয়া স্মারক উপহার হিসেবে। অনেক সময় কালির বিজ্ঞাপনের সঙ্গেই কোনো একটি দেশি কলমের ছবি থাকত। কলমগুলির অবশ্য আলাদা কোনো প্রস্তুতকারী সংস্থার নাম উল্লেখ করা থাকত না। কাজল কালির বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সংযুক্ত হওয়ার পর থেকেই বোধহয় কলম উপহার সামগ্রী হিসেবে জাতে উঠেছিল। তবে কলম যতই সুদৃশ্য হোক না কেন, তার জাত এবং দাম নির্ভর করত এবং এখনও নির্ভর করে তার নিবের উপর। বলা ভালো, নিবটি কি ধাতুতে তৈরি তার উপর। অধিকাংশ কলমের নিবই তৈরি হতো মিশ্র ধাতু দিয়ে, কিন্তু দামি কলমের নিব হতো সোনার বা নিদেনপক্ষে রূপোর। 14 বা 18 ক্যারেটের সোনা দিয়ে তৈরি হতো সেই নিব, এবং তা দিয়ে লেখাও হতো চমৎকার। কিন্তু উপহার হিসেবে এইসব দামি কলমের আদান প্রদান একেবারেই ধনী পরিবারগুলিতেই ছিল। সোনার জিনিস উপহার দিতে গেলে সাধারণত লোকে সোনার গয়নাই বেশি পছন্দ করত। ধীরে ধীরে বিয়েতে কলম উপহার দেওয়ার রেওয়াজটা কিন্তু উঠে গেল। কারণ প্রধানত দুটি। গত শতাব্দীর 70 দশকের শেষ ভাগ থেকে কলমের জায়গাটা দখল করে নিল ডট পেন। দ্বিতীয়ত, গত শতাব্দীর 90-এর দশকের শেষ দিক থেকে অফিসের কাজে ঢুকে পড়ল পার্সোনাল কম্পিউটার এবং ল্যাপটপ। কিছু শৌখিন লোক এবং লেখক কবি ছাড়া কালির কলম ব্যবহার বন্ধই হয়ে গেল বলা চলে। ফলে বিয়ের উপহার হিসেবে কলম তার গুরুত্ব হারাতে শুরু করল। এখনও হয়তো উপনয়নে বা ছোটদের কারো জন্মদিনে বন্ধুরা কলম উপহার দেয়, কিন্তু বিয়েতে কলম উপহার নৈব চ। বিয়ের হারিয়ে যাওয়া অন্যান্য উপহারের কথা বলার আগে হারিয়ে যাওয়া একটি অনুষঙ্গের কথা বলি, যা আগে বাঙালি বিয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল।
দিদির বিয়ে, দাদার বিয়ে, ছোট কাকুর বিয়ে বা ছোট মামার বিয়ে, যারই বিয়ে হোক না কেন, সেই উপলক্ষে একটি কবিতা লেখা চাই। অবশ্যই হাসির কবিতা হতে হবে এবং যার বিয়ে তাকে নিয়েই সেই মজাদার কবিতা। যদিও কবিতাটির নিচে লেখক লেখিকা হিসেবে একাধিক বা বলা ভালো একদল লোকের নাম থাকত, কিন্তু কবিতাগুলি অধিকাংশই একজন পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে লেখা হতো। পাতলা কাগজের এক পাতায় লেখা ছাপানো কবিতা। কাগজের রং হতো রোম্যান্টিক, গোলাপি, আকাশি বা হালকা হলদেটে। কাগজের একদম উপরে থাকত পাত্রপাত্রীর সম্পূর্ণ নামসহ আকাশ ওয়েটস ঝর্ণা টাইপের নয়, প্রীতি উপহার জাতীয় জুৎসই কোনো হেডিং। আরেকটু উচ্চবিত্ত বাড়িতে টাকা দিয়ে এই কবিতা কোনো কবিকে দিয়ে লিখিয়ে নেওয়া হতো এবং সেক্ষেত্রে একটির বদলে একাধিক কবিতাই লিখিয়ে নেওয়া হতো। শুধু অনামী কবিরাই নয়, অনেক প্রতিষ্ঠিত কবি, এমনকি স্বয়ং রবীন্দ্রনাথও এই জাতীয় অনুরোধের আসরে নাম লিখিয়ে কবিতা লিখে দিয়েছিলেন। নিজের একাধিক ঘনিষ্ঠ আত্মীয়ের বিয়েতে তো আশীর্বাদী কবিতা লিখেই ছিলেন। তাছাড়াও পরিচিত একাধিক ব্যক্তির বাড়িতে এই ধরনের কোনো আনন্দ অনুষ্ঠানে নিজের আশীর্বাদ লিখে দিয়েছিলেন দীর্ঘ কবিতায়। অবিভক্ত ভারতে ঢাকার রমনায় এমনই এক জমিদার কন্যার বিয়ে উপলক্ষে বেশ কিছু কবিতা জড়ো করে যে পুস্তিকাটি প্রকাশিত হয়, তাতে তৎকালীন প্রায় সব প্রতিষ্ঠিত বাঙালি কবিই লিখেছিলেন এবং তালিকায় প্রথম নামটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। বাকিদের কবিতা সাধারণ ছাপার অক্ষরে থাকলেও রবীন্দ্রনাথের কবিতাটি তার সইসহ ফ্যাক্সিমিলি প্রকাশিত হয়েছিল। অবশ্য কালক্রমে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজে বিয়েতে কবিতা উপহার দেওয়ার চল কমে এলো। গত শতাব্দীর 60-এর দশকের শেষ দিক থেকেই উৎসাহে দেখা দিল ভাটার টান। বাঙালি বিয়েতে উপহার হিসেবে অবশ্যই ছিল বই। এর মধ্যে বিয়েতে উপহারযোগ্য বইয়ের একটি আলাদা শ্রেণী ছিল। তার স্পষ্টতই দুটো ভাগ। অপেক্ষাকৃত কম আর্থিক সঙ্গতি সম্পন্ন মাঝারি রকম শিক্ষাপ্রাপ্ত বাঙালি, তাদের সংস্কৃতি চর্চার পরিধি খুব বেশি ছিল না, ফলে মনের চাহিদাও ছিল কম। গল্প হিসেবে তাদের প্রথম পছন্দ ছিল মিষ্টি প্রেমের ছোঁয়া লাগানো গল্প। সেই গল্পের লেখক হিসেবে প্রথম পছন্দ ছিল প্রভাবতী দেবী সরস্বতী বা সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। সেই সব বইতে উপহার লেখা একটি পাতাই নির্দিষ্ট থাকত। সেখানে উপহারদাতা নিজের আশীর্বাদ বা শুভেচ্ছা সহ প্রাপকের নাম লিখে নিচে নিজের নাম সই করে তারিখ দিতেন, আর অবশ্যই লিখে দিতেন কি উপলক্ষে এই উপহার, যেমন অমুকের শুভ পরিণয় তমুক। পাত্রপাত্রী কোনো একজনের গল্পের বই পড়ার অভ্যাসের কথা জানা থাকলে অবশ্যই দেওয়া হতো বেশ কয়েকটি শরৎবাবুর অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই। ফলে অনেকেই বিয়েতে একাধিক কপি শ্রীকান্ত বা দেবদাস পেয়ে যেতেন। শরৎবাবুর গল্প উপন্যাসগুলির উপহারযোগ্য বিশেষ সংস্করণ ছাপার জন্য বিখ্যাত ছিলেন প্রকাশক গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স। সেগুলিকে শোভন সংস্করণ বলা হতো। নিজেদের ব্যবহারের জন্য পাঠকেরা কিনতেন সুলভ সংস্করণ। সেগুলোর দামও থাকত কম, প্রচ্ছদ এবং বাঁধাইও খুব ভালো কিছু হতো না। তবে শুধু শরৎবাবুই নন, এই বিশেষ প্রকাশন সংস্থাটি অন্য কিছু বিখ্যাত লেখকের বইয়েরও শোভন সংস্করণ তৈরি করত বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে উপহার হিসাবে দেওয়ার জন্য। বলে রাখা ভালো, শোভন সংস্করণগুলির প্রচ্ছদ তৈরিতে বিশেষভাবে নজর দেওয়া হতো যাতে বইটি দেখলেই হাতে নিতে ইচ্ছে করে। সাধারণ ছবি আঁকা প্রচ্ছদ না দিয়ে গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স শোভন সংস্করণের প্রচ্ছদটিকে একটু উপহারোপযোগী গ্রামভারী করে তুলতেন একরঙা বা দুরঙা সাটিনের মতো দেখতে রেক্সিন মোড়া বোর্ড দিয়ে। সেই রেক্সিনে সোনার জলে বইয়ের নাম এবং লেখক লেখিকার নাম লেখা থাকত। আর সেই সোনার জলে লেখা ছিল এতটাই উচ্চমানের যে অনেক সময় 100 বছর পেরিয়েও আখরগুলির স্বর্ণাভা এতটুকু ম্লান হয়নি। কিছু প্রকাশনী আবার শোভন সংস্করণে রেক্সিনের বদলে দামি ভেলভেট ব্যবহার করত। তাতে অবশ্য বইয়ের মূল্য কিঞ্চিত বৃদ্ধিপ্রাপ্ত হতো। সেই ভেলভেটের ওপর এমবস করে অথবা আলাদা সুদৃশ্য আর্ট প্লেটে লিখে প্রচ্ছদের নির্দিষ্ট জায়গায় লাগিয়ে বইয়ের নাম এবং লেখকের নাম দেওয়া থাকত। ভেলভেটের ঘন নীল, সবুজ অথবা নস্যি রঙের প্রচ্ছদগুলি দেখলেই ভালো লাগত। শোভন সংস্করণের এই দুই রকম ফেরি ছিল জনপ্রিয়তার শীর্ষে। কিছু প্রকাশক অবশ্য শোভন সংস্করণের প্রচ্ছদ নিয়ে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, তবে সেগুলি তেমন জনপ্রিয় হয়নি। বিয়েতে উপহার দেওয়ার জন্য পরবর্তীকালে দেবসাহিত্য কুটির প্রকাশনী থেকে যৌতুক সিরিজ বলে একটি গ্রন্থমালা প্রকাশিত হয়েছিল।
এই সিরিজের প্রধান দুই লেখক ছিলেন প্রভাবতী দেবী সরস্বতী এবং সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। এছাড়াও লিখেছেন ফাল্গুনী মুখোপাধ্যায় এবং শৈলবালা ঘোষজায়া। প্রত্যেকেই লিখেছেন বিয়েতে উপহার দেওয়ার মিষ্টি মধুর প্রণয়মূলক উপন্যাস। এই বইগুলির প্রচ্ছদে থাকত ভৃড়াবনত স্ত্রী এবং স্ত্রীর দিকে গদগদ চিত্তে তাকিয়ে থাকা স্বামীর ছবি। দামও খুব একটা বেশি হতো না এইসব বইয়ের। যারা উপহার পেতেন তারা নিজেরা এইসব বই পুরোটা পড়তেন কিনা সন্দেহ। শ্বশুরবাড়ির পাড়ায় নববধূর যে সমস্ত সখী জুটত তাদেরই কেউ কেউ এইসব পড়বার জন্য চেয়ে নিয়ে যেত। বলাই বাহুল্য, অধিকাংশ ক্ষেত্রেই সেই সব বই আর ফেরত আসত না। বিয়েতে উপহার দেওয়ার জন্য একটি বইয়ের কথা আলাদা করে উল্লেখ না করে আর পারছি না। প্রখ্যাত চিত্র পরিচালক ধীরেন গঙ্গোপাধ্যায় নিজের মুখের বিভিন্ন অভিব্যক্তি ফটোগ্রাফের মাধ্যমে ধরে বইয়ের আকারে প্রকাশ করেছিলেন। ৩-৪টি বইয়ের একটি সিরিজ। প্রত্যেকটি বইয়েরই বিষয়বস্তু আলাদা। বিষয়বস্তু অনুসারেই অভিব্যক্তির ফটোগ্রাফগুলি একত্রিত হয়েছিল। এই সিরিজের দ্বিতীয় বইটির নাম ছিল বিয়ে। বিয়ের প্রস্তাবনা থেকে শুরু করে বিয়ের বিভিন্ন বিষয় নিয়ে 25টি ফটোগ্রাফের একটি সমাহার। ছবির সঙ্গে পাশের পৃষ্ঠায় দেওয়া ছবির উপযুক্ত ডায়ালগ। বলা বাহুল্য, ছবির প্লট, ডায়ালগ এবং ফটোগ্রাফের চরিত্রগুলি সবই ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। বইটির একটি মজাদার ভূমিকা লিখে দিয়েছিলেন জলধর সেন। এর পাশাপাশি অপেক্ষাকৃত উচ্চশিক্ষিত এবং কিছুটা উচ্চবিত্ত বাঙালি যখন বিয়েতে বই উপহার দিত, তাদের প্রথম পছন্দ ছিল রবিবাবু অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোনো বই। বিশ্বভারতী থেকে প্রকাশিত রবীন্দ্রনাথের লেখা উপন্যাস বা কোনো কবিতা সংকলনই ছিল তাদের বেশি পছন্দ। উপন্যাসের মধ্যে শেষের কবিতার চাহিদাই ছিল সর্বাধিক, তারপরেই নৌকাডুবি এবং গোরা। আর সংকলন গ্রন্থ হিসেবে সর্বাধিক চাহিদা ছিল সঞ্চয়িতার। বিয়েতে 4-5 কপি সঞ্চয়িতা পাওয়া বিচিত্র কিছু ছিল না। বিশ্বভারতীও একসময় উপন্যাসগুলির শোভন ও সুলভ দুই রকম প্রচ্ছদের সংস্করণই চালু করেছিল। সুলভ সংস্করণগুলি হতো শক্ত কাগজের প্রচ্ছদের এবং শোভন সংস্করণগুলি হতো কাপড় মোড়া শক্ত বোর্ডে বাঁধানো। তবে বিয়েতে বই উপহার দেওয়ার চল প্রায় উঠেই গেছে। এখন বিয়েতে আর কেউ কি গল্পের বই উপহার দেয়? মনে তো হয় না। শেষে যে উপহারটির কথা এখন বলবো তার কথা শুনলে এখনকার মোবাইল নেট যুগের তরুণ তরুণীরা হয়তো হেসে গড়িয়ে পড়বে, আশ্চর্যও হবে কিছুটা। এত ঝামেলা করে শুধু একটা শুভেচ্ছা পাঠানো? তখন ভারত সরকারের পোস্টাল ডিপার্টমেন্টের টেলিগ্রাম ব্যবস্থা চালু ছিল। বছর 3-4 আগে যা উঠে গেছে। একসময় পোস্টাল ডিপার্টমেন্ট নববিবাহিত দম্পতিদের শুভেচ্ছা টেলিগ্রাম পাঠানোর ব্যবস্থা করে দিয়েছিল সামান্য কিছু টাকার বিনিময়। বিয়েতে উপস্থিত থাকতে না পারলে আত্মীয় বন্ধুবান্ধব এইভাবে শুভেচ্ছা পাঠাতেন, যাতে একটা পার্সোনাল টাচ থাকত। এই সবই এখন স্মৃতি, আবছা হয়ে আসা স্মৃতি। এই সুযোগে সেই স্মৃতিপথ ধরে একটু ঘুরে আসা গেল।